বায়োলজিক্যাল ইমার্জেন্সি বা জৈবিক বিপর্যয় মডিউলে আপনাকে স্বাগত জানাই। এই মডিউলের শেষে আপনি জানতে সক্ষম হবেন যে জৈবিক বিপর্যয় কি, জৈবিক বিপর্যয়ের প্রকারগুলি কি কি, জৈবিক দুর্যোগের সময় সতর্কতামূলক ব্যবস্থাগুলি কি কি, ডায়রিয়া গ্রুপের রোগের জন্য করণীয় এবং যা করণীয় নয় সেই নির্দেশগুলি কি কি, শ্বাসযন্ত্রের গ্রুপের রোগেরগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য অনুসরণ করা সুরক্ষা ব্যবস্থাগুলি কি কি, মশাবাহিত রোগীগুলির জন্য করণীয় এবং যা করণীয় নয় সেই বিষয়গুলি কি কি, জৈবিক দুর্যোগের জন্য জরুরি কিটের প্রয়োজনীয় উপাদানগুলি কি কি, জৈবিক দুর্যোগ পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকের ভূমিকাগুলি কি কি, জৈবিক বিপর্যয় বলতে কি বোঝায় তা বোঝার মাধ্যমে এই বিষয়টি শুরু করা যাক। আমরা সকলেই কোভিড-19 মহামারীর কথা মনে রাখি, যা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং লক্ষ লক্ষ জীবনকে প্রভাবিত করেছিল। এর বিস্তার রোধ করার জন্য একটি সম্মিলিত চেষ্টার প্রয়োজন। আপনি কি নিজেদের রক্ষা করার জন্য বিশ্বব্যাপী প্রেরিত নিরাপত্তা ব্যবস্থা এবং মূল বার্তাগুলি মনে রেখেছেন? কোভিড-19 এর সময় নির্ধারিত কিছু নিরাপত্তা ব্যবস্থা এখানে দেওয়া হলো। এই পদক্ষেপগুলি ভাইরাসের বিস্তার রোধ করার লক্ষ্যে একটি বিস্তৃত স্বাস্থ্য যোগাযোগ কৌশলের অংশ ছিল। সেগুলি হলো হাত ধুয়ে ফেলা, সাবান ব্যবহার করা, ভিড় এড়িয়ে চলা, মাস্ক পরা, হাত মেলানো থেকে বিরত থাকা এবং জীবাণু মুক্তকরণ ইত্যাদি ব্যবহার করা। কোভিড-19 ছিল একটি জৈবিক প্রাদুর্ভাব যা বিশ্বব্যাপী একটি জৈবিক বিপর্যয়ের পরিস্থিতি সৃষ্টি করেছিল। চলুন এবার জেনে নেওয়া যাক জৈবিক বিপর্যয়ের ধারণা সম্পর্কে। একটি জৈবিক বিপর্যয় হলো এমন একটি পরিস্থিতি যেখানে একটি জৈবিক এজেন্ট যেমন একটি ভাইরাস বা ব্যাকটেরিয়া জনস্বাস্থ্যের জন্য একটি উল্লেখযোগ্য বিপর্যয় বা দুর্ভোগ সৃষ্টি করে। এই দুর্যোগগুলিকে প্রায়ই তাদের প্রভাব প্রশমিত করার জন্য দ্রুত এবং সমন্বিত প্রতিক্রিয়ার প্রয়োজন হয়, যেমনটি আমরা কোভিড-19 এর সাথে দেখেছি। এই প্রাদুর্ভাবগুলি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং ব্যক্তি ও সম্প্রদায়কে প্রভাবিত করতে পারে। তাদের ক্ষতি কমানোর জন্য প্রস্তুতি, সময়মতো যোগাযোগ এবং কার্যকর কৌশলের গুরুত্বের উপর জোর দেওয়া দরকার। জৈব বিপর্যয় হলো জৈব উৎপত্তির ঘটনা যা জৈব বাহকের দ্বারা সঞ্চারিত হতে পারে। এর মধ্যে রয়েছে প্যাথোজেনিক অণুজীব, টক্সিন এবং বায়ো অ্যাক্টিভ পদার্থের মতো এক্সপোজার। জৈবিক বিপর্যয়ের প্রভাবের মধ্যে রয়েছে প্রাণহানি, আঘাত, অসুস্থতা বা অন্যান্য স্বাস্থ্যগত প্রভাব, জীবিকা ও পরিষেবার ক্ষতি, সামাজিক এবং অর্থনৈতিক ব্যাঘাত। জৈবিক বিপর্যয়ের উদাহরণগুলির মধ্যে রয়েছে মহামারীর প্রাদুর্ভাব, উদ্ভিদ বা প্রাণীর সংক্রামক এবং পোকামাকড়ের সংক্রমণ। এখন যেহেতু আমরা জৈবিক বিপর্যয়গুলি কি তা আরো ভালোভাবে বুঝতে পেরেছি, আসুন আমরা জৈবিক বিপর্যয়ের প্রকারগুলি সম্পর্কে জেনে নিই। জৈবিক বিপর্যয়কে মহামারী এবং অতিমারী ভাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। আরো জানতে প্রতিটি আইকনে ক্লিক করুন। মহামারীগুলি একই সময়ে জনসংখ্যা, সম্প্রদায় বা অঞ্চলের মধ্যে অসম পরিমাণে বিপুল সংখ্যক ব্যক্তিকে প্রভাবিত করে থাকে। কলেরা, প্লেগ, জাপানিজ এনসেফ্লাইটিস বা তীব্র এনসেফ্লাইটিস সিন্ড্রোম হলো কিছু মহামারীর উদাহরণ। এবার আমরা প্যান্ডেমিক বা অতিমারী সম্পর্কে বলবো। অতিমারী হলো একটি মহামারী যা একটি বৃহৎ অঞ্চল অর্থাৎ একটি মহাদেশ যা এমনকি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ইনফ্লুয়েঞ্জা, H1N1 বা সোয়াইন ফ্লু, SARS, কোভিড, ইবোলা হলো বিদ্যমান, উদীয়মান বা পুনরায় আবির্ভূত রোগ বা মহামারীর কয়েকটি উদাহরণ। চলুন এখন জেনে নিই জৈবিক দুর্যোগের সময় আমাদের কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এখানে কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থা দেওয়া হলো। ব্যক্তিগত পরিচ্ছন্নতা আপনি সবসময় বজায় রাখুন। প্রতিদিন স্নান করুন। নখ আপনি লম্বা বাড়াবেন না। জামা কাপড় পরিষ্কার করুন। হাতের স্বাস্থ্যবিধি মেনে চলুন, যেমন খাবার তৈরির আগে, খাবার খাওয়ার আগে, খাবার খাওয়ার পরে, কাশি, মলত্যাগ বা হাঁচি হওয়ার পরে সাবান ও জল দিয়ে আপনি আপনার হাতটি ধুয়ে ফেলুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর এবং সুষম খাবার খান।
অতিরিক্ত ভিড়যুক্ত জায়গা আপনি এড়িয়ে চলুন। সঠিক বায়ু চলাচল বজায় রাখুন। চরম গরম এবং ঠান্ডা আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করুন। আশেপাশের যে কোনো খারাপ স্বাস্থ্য পরিস্থিতি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করুন। একটি মেডিকেল বীমা পরিকল্পনা গ্রহণ করুন। প্রাথমিক চিকিৎসা এবং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর এর প্রশিক্ষণ নিন। যেমন আলোচনা করা হয়েছে, জৈবিক দুর্যোগের সময় হাত ধোয়া একটি মৌলিক প্রতিরোধমূলক ব্যবস্থা। ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং জীবাণুর বিস্তার রোধ করার জন্য সঠিকভাবে হাত ধোয়া একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। আসুন জেনে নিই সঠিক হাত ধোয়ার কৌশল সম্পর্কে। কার্যকর হাত ধোয়া নিশ্চিত করতে 7টি সহজ পদক্ষেপ অনুসরণ করুন। পরিষ্কার চলমান জলে আপনার হাত ভিজিয়ে নিন। আপনার হাত সাবান বা তরল হ্যান্ড ওয়াশ বা ফেনা ব্যবহার করে একসাথে ভালোভাবে ঘষে নিন। তারপর হাতের তালু এবং আঙুল ঘষে নিন। হাতের পিছনে ঘষে নিন। আঙুল এবং নাকেলস ঘষে নিন। থাম্বস ঘষে নিন। আঙুলের ডগা এবং নখের নিচে ঘষে নিন। আপনার কবজিকে ঘষে নিন। এরপর পরিষ্কার চলমান জল দিয়ে সেগুলিকে ধুয়ে ফেলুন। অন্তত 20 সেকেন্ডের জন্য আপনার হাত ধোয়ার কথা মনে রাখবেন। যেমন আপনি মনে করুন হ্যাপি বার্থডে গান গাইতে যতটা সময় লাগে। এই পুঙ্খানুপুঙ্খভাবে হাত ধোয়ার রুটিন আপনাকে এবং আপনার চারপাশের লোকেদের অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করবে এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে। আসুন আমরা পরবর্তীতে ডায়রিয়া, কলেরা ইত্যাদি রোগ থেকে বাঁচতে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তা জেনে নিই। কলেরা সহ ডায়রিয়া গ্রুপের রোগগুলি এড়াতে আসুন কিছু করণীয় এবং কিছু অকরণীয় নির্দেশগুলি দেখে নিই। ডায়রিয়া গ্রুপের রোগের সাথে মোকাবিলা করার জন্য আপনার ধারাবাহিকভাবে হাতের স্বাস্থ্যবিধি বজায় রাখা উচিত। একটি জীবাণুমুক্ত উৎস থেকে নিরাপদ জলের ব্যবহার সম্পর্কে সচেতন থাকা উচিত। যদি কমিউনিটি ওয়েল বা সম্প্রদায়ের জন্য কুয়া বা নলকূপ থাকে, সেগুলিতে ব্লিচিং পাউডার ব্যবহার করুন। জরুরি পরিস্থিতিতে কমপক্ষে 15 মিনিটের জন্য জলটিকে ফুটিয়ে নিন এবং সেই জল সেই দিনই ব্যবহার করুন। পুঙ্খানুপুঙ্খ পরিচ্ছন্নতার জন্য হাত ধোয়ার এই 7টি ধাপকে আপনি সবসময় অনুসরণ করবেন। ঢেকে রাখা সরু মুখের পাত্রে জল সঞ্চয় করতে উৎসাহিত করুন। মাংস, হাঁস, মুরগি, ডিম এবং সামুদ্রিক খাবারের পুঙ্খানুপুঙ্খ রান্না নিশ্চিত করুন যতক্ষণ না তারা বাষ্পে গরম হয়। রান্না করা মাংস এবং হাঁস মুরগির নিরাপত্তা যাচাই করুন। বিবর্ণতা বা দুর্গন্ধের জন্য পরীক্ষা করুন এবং অক্ষত ডিমের খোসা নিশ্চিত করুন। যখন খাবার সঙ্গে সঙ্গে খাওয়া হয় না, তখন সেটি পরে পরিবেশন করার আগে কমপক্ষে বাষ্পে সেটি গরম করে নিন। ডায়রিয়ার সম্মুখীন হলে অবিলম্বে তরল খাবার পরিমাণ বাড়িয়ে দিন। ওআরএস সলিউশন খান। যদি ওআরএস সলিউশন উপলব্ধ না হয় তাহলে তার একটি মিশ্রণ তৈরি করুন, যেমন 5 গ্রাম বা 1 চামচ লবণ, 20 গ্রাম বা 4 চামচ চিনি 1 লিটার পানীয় জলে দ্রবীভূত করে পান করুন। পটাশিয়াম সমৃদ্ধ কলা খেতে উৎসাহিত করুন। অসুস্থতার সময় শিশুদের খাওয়ানো চালিয়ে যান। সম্ভব হলে বুকের দুধও খাওয়ান। ডায়রিয়ার ক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে রেফার করুন যখন শিশু খিটখিটে, অস্থির, অলস বা অচেতন হয়ে পড়বে, খাবার ঠিকমতো খাবে না, তেষ্টা থাকা সত্ত্বেও পান করবে না এবং যখন জ্বর ও পায়খানাতে রক্ত দেখা দেবে। এরপরে আসুন আমরা এমন জিনিসগুলি সম্পর্কে শিখে নিই যা আমাদের করা উচিত নয়। আপনি যদি ডায়রিয়া গ্রুপের রোগে ভুগছেন তবে আপনার উচিত নয় অনিরাপদ উৎস থেকে জল পান করা, রান্না না করা খাবার খাওয়া, রান্না করা খাবার ঘরের তাপমাত্রায় 2 ঘন্টার থেকেও বেশিক্ষণ রেখে দেওয়া, বিক্রেতাদের কাছ থেকে আগে থেকেই কাটা ফল খাওয়া, খোলা জায়গায় মলত্যাগ করা, আপনার বাড়িতে ইঁদুর এবং ঘরের মাছিকে প্রশ্রয় দেওয়া। এখন যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স এবং মেনিনজাইটিসের মতো শ্বাসযন্ত্রের রোগের বিরুদ্ধে লড়াই করার বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক। শ্বাসযন্ত্রের গোষ্ঠীর রোগীগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য নিম্নলিখিত সুরক্ষা ব্যবস্থাগুলি অবশ্যই অনুসরণ করা উচিত। শ্বাসযন্ত্রের অসুস্থতার লক্ষণ দেখায় এমন ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন। অসুস্থ ব্যক্তিদের অবশ্যই বাড়িতে থাকতে হবে এবং উপসর্গ কমে যাওয়ার পর কমপক্ষে 24 ঘন্টার জন্য পাবলিক স্পেস, স্কুল, অফিস
এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। বাড়িতে যারা অসুস্থ তাদের অন্যদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। শ্বাস প্রশ্বাসের স্বাস্থ্যবিধি এবং কাশির শিষ্টাচার অনুশীলন করতে হবে। কাশি বা হাঁচির সময় টিস্যু দিয়ে মুখ বা নাক ঢেকে রাখতে হবে এবং ডাস্টবিনে টিস্যুকে নিষ্পত্তি করতে হবে। হাতের পরিচ্ছন্নতা বজায় রাখুন। ঘন ঘন সাবান এবং জল দিয়ে হাত ধুয়ে নিন। অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজার বা অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ ব্যবহার করে হাত ধুয়ে ফেলুন। নিষ্পত্তিযুক্ত টিস্যু, কাগজ বা তোয়ালে ব্যবহার করে আপনার হাত পুঙ্খানুপুঙ্খভাবে শুকিয়ে নিন। সন্দেহভাজন বা নিশ্চিত ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে বাড়ির যত্নশীলদের এবং পরিবারের ঘনিষ্ঠ পরিচিতিদের নিম্নলিখিত জিনিসগুলি করা উচিত: একটি আদর্শ এবং প্রত্যয়িত ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক পরা, পর্যাপ্ত ঘুম, শারীরিক কার্যকলাপ, স্ট্রেস ম্যানেজমেন্ট, তরল গ্রহণ এবং পুষ্টিকর খাবার গ্রহণকে অগ্রাধিকার দেওয়া দরকার এবং ধূমপান থেকে বিরত থাকার দরকার। শ্বাসকষ্ট বা শ্বাসকষ্টের সম্মুখীন ব্যক্তিদের অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং নিকটস্থ হাসপাতালে রিপোর্ট করা উচিত। যদিও অসুস্থ ব্যক্তিদের সম্প্রদায়ের মধ্যে উদ্যোগী হওয়ার প্রয়োজন থাকে। উদাহরণস্বরূপ, চিকিৎসা যত্নের জন্য তাদের উচিত একটি মুখোশ পরা, কাশি বা হাঁচি ঢেকে রাখার জন্য একটি টিস্যু ব্যবহার করা। এতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমে যায় এবং ন্যাশনাল ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম অনুযায়ী টিকাদানের অবস্থা আপ টু ডেট আছে কিনা তা নিশ্চিত করুন। আসুন এখন জেনে নিই ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া এবং চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগের ক্ষেত্রে করণীয় এবং কি করণীয় নয় সে সম্পর্কে জেনে নিই। আরো জানতে প্রতিটি কার্ডে এই মশাটিকে টেনে আনুন এবং এই পরিস্থিতিতে সান ডাউন স্লিপস ডাউন পদ্ধতিটিকে অনুসরণ করুন, অর্থাৎ এমন পোশাক পরুন যা হাত এবং পা ঢেকে থাকে। ম্যালেরিয়া বহনকারী মশার বংশবৃদ্ধি রোধ করতে মাটিতে এবং অন্যান্য এলাকায় জমে যাওয়া জলকে পরিষ্কার করুন। সপ্তাহে অন্তত একবার জলের পাত্র এবং ট্যাঙ্কগুলিকে খালি করা নিশ্চিত করুন। মশার বংশবৃদ্ধি রোধ করতে কুলার থেকে নিয়মিত জল নিষ্কাশন করুন। মশার প্রবেশ রোধ করার জন্য যে কোনো সেপটিক ট্যাঙ্ককে নিরাপদে ঢেকে রাখুন এবং তা সিল করুন। মশার জাল, বিশেষ করে কীটনাশক চিকিৎসাযুক্ত বিছানার জাল বা আইটিবিএন ব্যবহারকে অগ্রাধিকার দিন। কার্যকরভাবে মশা তাড়াতে ঘুমানোর আগে পোকামাকড় নিরোধক প্রয়োগ করুন। বাচ্চাদের বাইরে যাওয়ার সময় হাফ আধা পোশাক পরাতে উৎসাহিত করবেন না। জল কোনো জায়গায় স্থির হতে দেবেন না। ফেলে দেওয়া জিনিসগুলো যেমন টায়ার, টিউব, খালি নারকেলের খোসা, গৃহস্থালির জিনিসপত্র এবং অন্যান্য জিনিসগুলিকে খোলা জায়গায় স্তূপ করতে দেবেন না যেখানে জল জমা হতে পারে। আপনি কখনো গ্রামের পুকুরে স্নান করবেন না যেখানে গবাদি পশুকেও স্নান করানো হয়। জৈবিক বিপর্যয়ের সময় কার্যকর হবে এমন একটি জরুরি কিট বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন পরবর্তীতে একটি জরুরি কিটে কি অন্তর্ভুক্ত থাকা উচিত তা সম্পর্কে জেনে নেওয়া যাক। একটি জরুরি কিটে যে সমস্ত জিনিস থাকা প্রয়োজনীয় সেই সমস্ত জিনিসগুলি হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস স্যাচেট, প্যারাসিটামল ট্যাবলেট, অ্যান্টি ডায়রিয়া ট্যাবলেট, অ্যান্টি স্পাসমোডিক ট্যাবলেট। জৈবিক জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন উপায়ে সাহায্য করতে পারে। আসুন জেনে নিই একজন স্বেচ্ছাসেবকের ভূমিকা সম্পর্কে। স্বেচ্ছাসেবকরা সাহায্য করতে পারেন মানুষকে সতর্ক বার্তা প্রচার করতে, বিষাক্ত দূষণের সম্ভাব্য উৎসগুলি পরিচালনা করতে কর্তৃপক্ষকে চিহ্নিত করার জন্য সহায়তা করতে, জৈবিক দুর্যোগের সময় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জনগণকে শিক্ষিত করতে, যখন জায়গা খালি করার প্রয়োজন হয় তখন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে। স্বেচ্ছাসেবকদেরও যে কোনো কার্যকলাপের বিষয়ে সতর্ক থাকতে হবে যা ছড়িয়ে পড়তে পারে এবং সেটি অবশ্যই কর্তৃপক্ষের নজরে আনতে হবে। এর সাথে সাথে আমরা এই মডিউলের শেষ প্রান্তে চলে এসেছি। চলুন এই মডিউলে যা কিছু আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলি একবার স্মরণ করে নিই। আমরা শিখেছি যে জৈবিক বিপর্যয় জৈবিক বাহক থেকে উদ্ভূত হয় এবং এর সাথে জড়িত থাকে প্যাথোজেন, টক্সিন এবং জৈব সক্রিয় পদার্থ যা স্বাস্থ্যের প্রতিকূল প্রভাব ফেলে অর্থনৈতিক ব্যাঘাত ঘটায়। জৈবিক বিপর্যয় প্রকৃতিতে মহামারী এবং অতিমারী হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। প্রস্তুতিমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে একটি পারিবারিক দুর্যোগ পরিকল্পনা তৈরি করা, স্বাস্থ্যবিধি বজায় রাখা, হাত ধোয়ার প্রচার করা,
সুষম পুষ্টি নিশ্চিত করা এবং অত্যাধিক ভিড় রোধ করা, টিকা গ্রহণ করা এবং সঠিক বায়ু চলাচল নিশ্চিত করা। কলেরার মতো ডায়রিয়া জনিত রোগের জন্য ব্যক্তিদের স্বাস্থ্যবিধি অনুশীলন করা উচিত, নিরাপদ জল খাওয়া উচিত, জলকে গরম করে নেওয়া উচিত, খাবার পুঙ্খানুপুঙ্খভাবে রান্না করা উচিত, ওরাল রিহাইড্রেশন সলিউশন ব্যবহার করা উচিত এবং অনিরাপদ জল ও রান্না না করা খাবার খাওয়ানো এড়িয়ে চলা উচিত। যক্ষ এবং ইনফ্লুয়েঞ্জার মতো শ্বাসযন্ত্রের রোগের ক্ষেত্রে সতর্কতার মধ্যে রয়েছে অসুস্থ ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়ানো, অসুস্থ হলে বাড়িতে থাকা, মাস্ক পরা, শ্বাসযন্ত্রের স্বাস্থ্যবিধি অনুশীলন করা এবং শ্বাস প্রশ্বাসের জন্য চিকিৎসার সহায়তা নেওয়া। ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের জন্য প্রতিরক্ষামূলক পোশাক পরা, স্থির জলের উৎসগুলি দূর করা, মশা বিতারক এবং মশারি ব্যবহার করা এবং প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেওয়া। অপরিষ্কার জল এবং অপরিষ্কার খাবার এড়িয়ে চলা, রান্না করা খাবার বাইরে ফেলে রাখা, জলের স্থবিরতাকে নিরুৎসাহিত করা এবং অসুস্থ ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়ানো অপরিহার্য। জরুরি কিটে ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস, জ্বরের জন্য প্যারাসিটামল, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যার জন্য ডায়রিয়া বিরোধী এবং অ্যান্টি স্পাসমোডিক ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসগুলো অন্তর্ভুক্ত করা উচিত। এখন বিষয় সম্পর্কে আপনার বোঝার পরীক্ষার সময় এসে গেছে। এটি একটি মূল্যায়ন অনুশীলন, সমস্ত প্রশ্নের সমান মান আছে। পরীক্ষা পাশ করার জন্য আপনাকে কমপক্ষে 60% স্কোর করতে হবে। প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। অভিনন্দন, আপনি সফলভাবে জৈবিক জরুরি বা বায়োলজিক্যাল ইমার্জেন্সি মডিউলটি সম্পন্ন করেছেন।